আজ সংসদ অধিবেশনে ব্যারিস্টার রুমিন ফারহানার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো উত্তপ্ত হয়ে গেছে সংসদ ভবন। রুমিন ফারহানার উপর কিন্তু সরকারি দলের এমপিরা একেবারে হামলা করে বসেছে। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো সংসদ ভবন। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন, রুমিন ফারহানা সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য একসঙ্গে দুই মন্ত্রীকে ধুয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যার পর মুহূর্তেই শুরু হয় তুমুল আলোচনা। আজ সংসদ অধিবেশনে ব্যারিস্টার রুমিন ফারহানার এক সাহসী বক্তব্যে কিন্তু উত্তাল পুরো সংসদ ভবন। সরকারি দলের এমপি মন্ত্রীদের একেবারে ঝালাপালা তো করেছেনই, সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু দর্শক একেবারে ধুয়ে দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা। আর যার সূত্র ধরেই কিন্তু সরকারি দলের এমপি মন্ত্রীরা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর। তবে ঠিক কোন বিষয়টার এই কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, দর্শক শ্রোতা সেটার কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক শ্রোতা আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওতে শুরুতে একটি লাইক করে দিবেন। তবেই কিন্তু আজকে ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পূর্ণ সংসদ বক্তব্যটি আপনি একেবারে ভালো করে শুনতে পারবেন এবং জানতে পারবেন ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিক কতটা সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করে সরকারি দলের সামনে দাঁড়িয়ে কিভাবে তাদের অন্যায়গুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098,85,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশে থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন, সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, তো এখানে নিষেধাজ্ঞা দেওয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢোকা যাবে না বা ঢোকা যাবে, তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিক্টেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। সুবন পোশাক পরাটা ভালো, এটা অতীব সুবন পোশাক। ব্যারিস্টার রুমিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন, আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতোয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন না, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর, স্পেশালি 2025-এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই
ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসাবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারতো না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতেই হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তোমরা আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তোমরা আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, জুয়ার প্রতিরোধ গতি থেকে এই জাতিকে থামাতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ডগ স্কোয়াড দেওয়া হবে, তাদের লোকজনকে অস্ত্রসহ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য হাজতখানার ব্যবস্থা করা হয়েছে আসামিদেরকে মধ্যবর্তী সময় রাখার জন্য, এবং ল্যাবরেটরির ব্যবস্থা করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টে, যাতে মাদক দ্রব্য ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কোর্টের রিপোর্ট অনুসারে দিতে পারে সেটা মাদক দ্রব্য কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু সময় নিয়ে, ব্যয় নিয়ে, স্ট্রাকচারগুলো দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, কারণ মাদক যারা ব্যবসা করে, চোরাচালান করে সীমান্তে বিভিন্ন জায়গায়, তাদের কাছে সশস্ত্র গ্রুপ আছে। আমাদের নিরস্ত্র মাদক দ্রব্যের যে কর্মচারীরা, কর্মকর্তারা, তাদেরকে বিনা হাতে কোনো ডাল তলোয়ার ছাড়া যেতে পারে না, তাদেরকে এইভাবে সশস্ত্র ওয়েল ইকুইপ করা হচ্ছে। আধুনিক টেকনোলজি সম্পন্ন সমস্ত মেশিনারিজ, ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। জুয়ার ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার স্পেসে যে সমস্ত অপরাধ হচ্ছে, সেগুলো অ্যাড্রেস করার জন্য সেরকম প্রযুক্তি সম্পন্ন লোকবল এবং মেশিনারি সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এতদিন কিভাবে রাষ্ট্র চলেছে এই সমস্তগুলো অ্যাড্রেস না করে, সেটা আমার কাছে অবাক লাগে। মাননীয় স্পিকার, পৃথিবী কোথায় গেছে? আর আমরা 1867 সনের জুয়া নিয়ন্ত্রণ আইনের উপর দিয়ে আমরা। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপিত দাবি অনুসারে দাবি নম্বর 20 আপনি দয়া করে মঞ্জুর করবেন। মাননীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,098 কোটি 88,15,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 20 মহান সংসদে গৃহীত হল।
হ্যাঁ দর্শক, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা নাজুক সেটাই কিন্তু প্রমাণ করতে চেয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া আরো আনুষঙ্গিক অনেক বিষয় নিয়েই কিন্তু কথা বলেছেন। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলি বলেছেন স্টেপ বাই স্টেপ সরকারি দলের সামনে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী এমনকি সরকারি দলের আরো অন্যান্য এমপি মন্ত্রী যারা রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে একেবারে সামনাসামনি, দর্শক সেই কথাগুলির মধ্যে আমার মনে হয় না একটি কথাও দর্শক ফেলে দেওয়ার মতো। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বেছে বেছে কিন্তু সেই পয়েন্টগুলোই ধরেছে যেগুলা সরকারি দলের দুর্বলতা কিন্তু প্রকাশ পায়, যেগুলোর মধ্যে সেগুলোই কিন্তু ধরেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এটাই কিন্তু দর্শক একজন গুণী নেতা অথবা নেত্রীর পরিচয়, যেটা কিন্তু অবিলম্বে কিন্তু সকলের সামনে কিন্তু উপস্থাপন করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। অর্থাৎ বিএনপি কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যে রুমিন ফারহানার মতো একজন নেত্রীকে তারা হারিয়ে কি পরিমাণ ভুল করেছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান যে ভুল করেছে সেটার প্রায়শ্চিত্ত কিন্তু তাকে করতেই হবে। আর যার ফলে কিন্তু এখন এক এক কিন্তু রুমিন ফারহানার কাছে কিন্তু দর্শক ধরাশায়ী হচ্ছে সরকারি দলের এমপি মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওতেই কিন্তু বিস্তারিত দেখতে পেরেছেন এবং দেখে আশা করি বুঝতে পেরেছেন রুমিন ফারহানা ঠিক কতটা সাহসী নেত্রী এবং বিএনপি রুমিন ফারহানাকে হারিয়ে কতটা ভুল করেছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর রুমিন ফারহানা সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আরও লিখে যাবেন ব্যারিস্টার রুমিন ফারহানা কি বিএনপিতে আবারও ফিরতে পারে, অর্থাৎ তারেক রহমান তার এমন জ্বালাময়ী বক্তব্যগুলি দেখার পর আবারও কি তাকে বিএনপিতে ফিরিয়ে আনার অনুরোধ করবে। হ্যাঁ দর্শক শ্রোতা, অবশ্যই লিখবেন আপনার মূল্যবান মতামতটুকু এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। খোদা হাফেজ, আজ এই পর্যন্তই।